দুই সন্তানের অকাল মৃত্যুর পর মা লক্ষ্মীপ্রিয়া ভীত সন্ত্রস্ত হয়ে তার তৃতীয় সন্তানটিকে মাত্র 3 মুঠো খুদের বিনিময়ে দান করেন দিদি অপরূপার কাছে। খুদের বিনিময়ে নেওয়া হয়েছিল বলে এই শিশুটির নাম রাখা হয় ক্ষুদিরাম, যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বীর বিপ্লবী অমর শহীদ ক্ষুদিরাম বোস হিসাবে স্মরণীয় হয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার এবং আজ বঙ্গ বিশ্লেষণে আপনাদেরকে বলবো এক অনন্য বিপ্লবীর অবিস্মরণীয় আত্মকথা, বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরামের কথা। 3রা ডিসেম্বর 1889 বর্তমান পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত মহবিনী গ্রামে জন্ম হয় এই শহীদ ক্ষুদিরামের। মাত্র 5 বছর বয়সে মাতৃহারা এবং 6 বছর বয়সে পিতার মৃত্যুতে শোকস্তব্ধ হয় বালক ক্ষুদিরাম। তারপর তাকে তার দিদি অপরূপা দাসপুরের একটি গ্রামে নিজের বাড়িতে নিয়ে যান। অপরূপার স্বামী অমৃতলাল রায় মাতৃহারা এই ক্ষুদিরামকে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলে ভর্তি করে দেন। 1902 এবং 1903 সালের মাঝামাঝি সময়ে ভগিনী নিবেদিতা এবং ঋষি অরবিন্দ তমলুক শহরে আসেন এবং সেখানে বিপ্লবী গোষ্ঠীর সঙ্গে একটি গোপন সভা করেন। সেই সময় তরুণ ছাত্র ক্ষুদিরামও সেই বিপ্লবী গোষ্ঠীর সংস্পর্শে আসেন এবং পরে সক্রিয়ভাবে অনুশীলন সমিতিতে যোগ দেন। এই সময় তিনি কলকাতার বারিন্দ্র কুমার ঘোষেরও সংস্পর্শে আসেন। ব্রিটিশ বিরোধী পুস্তিকা বিতরণের জন্য মাত্র 15 বছর বয়সে ক্ষুদিরাম বোস প্রথম ইংরেজদের হাতে গ্রেপ্তার হন। পরে তাকে ছেড়েও দেয়া। অবস্থা খারাপ বুঝে ক্ষুদিরামের ভগ্নিপোত শ্রী অমৃতলাল রায় তাকে তমলুক থেকে মেদিনীপুরে নিয়ে আসেন এবং ওখানে মেদিনীপুর কলেজে ভর্তি করে দেন। মেদিনীপুরে আসতেই কিশোর ক্ষুদিরাম আবার নতুন করে বিপ্লবী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। 1905 সাল, এই সময় বিপ্লবী গোষ্ঠীর একটি আখাড়াতে সোনার বাংলা নামে একটি পত্রিকা বিতরণের সময় ইংরেজ সরকার তাকে পুনরায় গ্রেপ্তার করে জেলবন্দি করেন। 1907 সালে হেমচন্দ্র আর বারিন ঘোষের কাছে বোমা তৈরির প্রশিক্ষণ নেয় এই তরুণ বিপ্লবী, আর এখানেই ক্ষুদিরামের সঙ্গে প্রফুল্ল চাকির সাক্ষাৎ হয়। দেশ সমর্পিত মনোভাব আর অদম্য সাহস দেখে বিপ্লবী গোষ্ঠী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকিকে একটি দায়িত্ব দেন, আর সেই দায়িত্বটি হলো অত্যাচারী কিংসফোর্ডকে হত্যা করার দায়িত্ব। কিন্তু তখন বাংলা থেকে বিহারের মুজফ্ফরপুরে বদলি হয়ে যান অত্যাচারী কিংসফোর্ড। শেষ পর্যন্ত 18 এপ্রিল 1908 ট্রেনে করে ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি বিহারের মুজফ্ফরপুরে চলে আসেন এবং সেখানে একটি স্থানীয় মতিঝিল ধর্মশালায় অস্থায়ীভাবে আশ্রয় নেন। এখন প্রশ্ন, কে এই কিংসফোর্ড আর কেনই বা তাকে হত্যা করতে চেয়েছিল এই তরুণ দুই কিশোর? তার জন্য আমাদেরকে একটু পুরনো ইতিহাসে ফিরে যেতে হবে। 19 জুলাই 1905 ব্রিটিশ গভর্নর লর্ড কার্জন বাংলাকে দুভাগে ভাগ করার ঘোষণা করতেই সারা দেশে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। ছোট বড় সবাই, লেখক, সাহিত্যিক, বিপ্লবী, বিজ্ঞানী, এমনকি তখনকার দিনের সমস্ত রকম নিউজ পেপার আর্টিকেলসের লেখনীতেও ইংরেজ বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়। আর এই সময় এরই প্রতিবাদে বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত দ্বারা যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদনও ছাপানো হয়। এতেই ইংরেজ সরকারের তৎকালীন কলকাতা প্রেসিডেন্সির ম্যাজিস্ট্রেট ডাগলাস কিংসফোর্ড ভূপেন্দ্রনাথ দত্তকে গ্রেপ্তার করে 1 বছরের সশ্রম কারাদণ্ড শোনায় আর ওই যুগান্তর পত্রিকাটিকে ব্যান্ড করে দেয়, যার ফলে বিপ্লবী গোষ্ঠীর মধ্যে ক্ষোভের আগুন আরো বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, এই সময় বন্দে মাতরম বলার অপরাধে একটি 15 বছরের ছাত্রকে 15 ঘা বেত্রাঘাত করার আদেশ দেয় কিংসফোর্ড। এতে সাধারণ মানুষ এবং বিপ্লবীদের মনে কিংসফোর্ডের প্রতি ঘৃণা, বিদ্বেষ এবং বদলা নেওয়ার ভাবনা চরম সীমায় পৌঁছে যায়। আর এখান থেকেই কিংসফোর্ড হত্যার পরিকল্পনার ছক কষা হয়, আর এর গুরু দায়িত্ব দেওয়া হয় ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকিকে। এর আগেও বাংলার বিপ্লবীরা কিংসফোর্ডকে মারার জন্য একটি পার্সেল পাঠায়, কিন্তু ভুলবশত পার্সেলটি কিংসফোর্ডের কাছে না গিয়ে তার কর্মচারীর হাতে যায়। স্বভাবতই সেই যাত্রায় কোনো রকমের প্রাণে রক্ষা পায় অত্যাচারী কিংসফোর্ড। তাই ভীত সন্ত্রস্ত হয়ে বাংলার বিপ্লবীদের হাত থেকে বাঁচতে বাংলা থেকে বদলি করে বিহারের মুজফ্ফরপুরে চলে যান কিংসফোর্ড। আর তাই শেষ পর্যন্ত 18 এপ্রিল 1908 ট্রেনে করে বিহারের মুজফ্ফরপুরে এসে পৌঁছান ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি। এখানে একটি স্থানীয় ধর্মশালায় অস্থায়ীভাবে স্থানও নেয় তারা, আর কিংসফোর্ডকে হত্যা করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকেন। এই সময় রোজ সন্ধ্যাবেলা সপত্নী কিংসফোর্ড স্টেশন ক্লাবে আসতেন। তাই ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি সিদ্ধান্ত নেন যে স্টেশন ক্লাব থেকে ফেরার পথে কিংসফোর্ডকে তারা গুলি মেরে হত্যা করবে। 30 এপ্রিল 1908 রাত 8:30 কিংসফোর্ড ভেবে একটি ফোটন গাড়িতে বোমা নিক্ষেপ করেন ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি এবং অতি সত্বর ওখান থেকে গা ঢাকা দিয়ে পালিয়ে যান তারা।
আর এইদিকে যে গাড়িতে তারা বোমা নিক্ষেপ করেছিলেন সে গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, তার বদলে ছিলেন দুই ব্রিটিশ মহিলা, মিসেস কেনেডি এবং তার কন্যা গ্রেস কেনেডি। কয়েক ঘন্টার মধ্যে এই ব্রিটিশ মহিলা দুটির মৃত্যু হয়। অন্যদিকে তড়িঘড়ি অবস্থায় পালিয়ে যাওয়ার সময় ক্ষুদিরামের জুতো সেখানেই রয়ে যায়। বোমা বিস্ফোরণের ঘটনাটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ব্রিটিশরা আশেপাশের সমস্ত রেল স্টেশনগুলিতে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করে। এমনকি তৎকালীন জেলা প্রশাসনের পক্ষ থেকেও নগদ 5,000 টাকার পুরস্কার ঘোষণা করা হয় শুধুমাত্র অভিযুক্তদের ধরে দেওয়ার জন্য। অন্যদিকে কিশোর ক্ষুদিরাম 25 মাইল পায়ে হেঁটে নিকটবর্তী ওয়ানি রেল স্টেশনে পৌঁছান, যেটা বর্তমানে শহীদ ক্ষুদিরাম স্টেশন হিসাবে পরিচিত। 1 মে 1908 ক্লান্ত এবং তৃষ্ণার্ত ক্ষুদিরামকে স্টেশন নিকটবর্তী একটি চায়ের দোকানে জলপান অবস্থায় দেখে ফেলে দুই ব্রিটিশ কনস্টেবল। পরে জিজ্ঞাসাবাদ করার সময় ক্ষুদিরামের কাছ থেকে একটি পিস্তল, 37 রাউন্ড গুলি, 30টা টাকা আর একটি রেলওয়ের মানচিত্র পাওয়া যায়। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে এবং গ্রেপ্তার করে থানাতে নিয়ে যায়। অন্যদিকে মকমা রেল স্টেশনের কাছে পুলিশের হাতে ধরা পড়ে যান বিপ্লবী প্রফুল্ল চাকি। প্রাথমিক দিকে তিনি পুলিশের সাথে লড়াই করলেও শেষে তার বন্দুকে একটি মাত্র গুলি থাকায় তিনি নিজেকে গুলি মেরে আত্মহত্যা করেন এবং শহীদ হয়ে যান। এখানে একটি কথা জেনে রাখা দরকার, এই বীর বাঙালি সন্তান প্রফুল্ল চাকিকে পুলিশের হাতেই ধরিয়ে দিয়েছিলেন আর এক বাঙালি, ব্রিটিশ কর্মরত বাঙালি কর্মচারী নন্দলাল ব্যানার্জি। প্রফুল্ল চাকির মৃত্যুর 5 মাস পর কলকাতাতে তাকে বিপ্লবীরাই গুলি মেরে হত্যা করে বিশ্বাসঘাতকতার অপরাধে। এই সময় হাতখড়ি অবস্থায় ক্ষুদিরামকে ওয়ান স্টেশন থেকে আদালতে নিয়ে আসা হয়। হাজার হাজার মানুষ ভিড় করে দেখতে এসেছিল এই বীর বিপ্লবী ক্ষুদিরাম বোসকে, আর ধ্বনিত হচ্ছিল বন্দে মাতরম, ক্ষুদিরাম বোস জিন্দাবাদের নারা। 13 জুন 1908 জর্জ কান্ডবের আদালতে ক্ষুদিরাম বোসকে ফাঁসির সাজা শোনানো হয়। আদালতে জজের রায় শোনার পর ক্ষুদিরামের মুখে হাসি ছিল। এতে জর্জ কান্ডব আশ্চর্যচকিত হয়ে তাকে প্রশ্ন করেন, তাকে যে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এটা ক্ষুদিরাম আদৌ বুঝতে পেরেছেন কিনা। জজের এই প্রশ্নের উত্তরে ক্ষুদিরাম বোস আর একবার মৃদু মৃদু হাসতে থাকেন। মনে হয় তিনি জানতেন যে পরাধীন ভারত মাকে স্বাধীন করার জন্যই হয়তো তিনি এই পৃথিবীতে এসেছেন। মৃত্যুর পরেও যে একটা জীবন আছে এটা হয়তো তিনি মনে মনে অনুভব করতে পেরেছিলেন, তাই তার মৃত্যু ভয় ছিল না। তিনি প্রায়ই বলতেন, আমি গীতা পড়েছি তাই আমার মৃত্যু ভয় নেই। আর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি তার সঙ্গে রেখেছিলেন গীতা, ভগবত গীতা। মৃত্যুর সময় ক্ষুদিরামের বয়স হয়েছিল 18 বছর 8 মাস 8 দিন। ফাঁসির দড়িতে ঝোলার আগে তিনি জল্লাদকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা ফাঁসির দড়িতে কেন মোম লাগানো হয় বলতে পারো? তার এই প্রশ্নের উত্তরে সবাই সেদিন নিরুত্তর হয়েছিল আর অবাক মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল এই অল্প বয়সী কিশোরের দিকে। অবশেষে 11 আগস্ট 1908 সকাল 6টায় হাসতে হাসতে ফাঁসের দড়িতে প্রাণের বলিদান দিয়ে দিলেন ভারত মায়ের এই বীর সন্তান ক্ষুদিরাম বোস। শহীদ ক্ষুদিরামের মৃত্যুর পর সারা ভারত জুড়ে জাতীয়তাবোধের নতুন সঞ্চার ঘটেছিল। লোকমান্য তিলক শহীদ ক্ষুদিরামকে ভারতের বীর যোদ্ধা বলে আখ্যায়িত করেন। ক্ষুদিরামের এই বলিদানের প্রভাব শৈশবের সুভাষের মনে গভীরভাবে রেখাপাত করে, যা পরবর্তী জীবনে নেতাজি সুভাষ নামে পরিচিত হন। পরিশেষে একটা কথাই বলবো, বর্তমান প্রজন্মের 18 বছরের তরুণ তরুণীরা যেখানে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম দ্বারা প্রভাবিত হন, সেখানে সেই 18 বছর বয়সেই তরুণ ক্ষুদিরাম দেশপ্রেমের ভাবধারায় প্রভাবিত হয়ে আত্মবলিদান দিয়েছিলেন আর হাসতে হাসতে বলেছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। ভারত মায়ের এই অনন্য বীর সন্তানকে কোটি কোটি নমন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ,